কবিতা ফররুখের কবরে কালো শেয়াল। কবি আল মাহমুদ। পাঠে মনিরুজ্জামান প্রমুখ। কাল শেষ রাতে চাঁদ যখন উল্টে গিয়ে নৌকার মতো নিজের জ্যোৎস্নার মধ্যে ডুবে যাচ্ছে, আমি ফররুখ আহমদের কবর দেখতে গিয়েছিলাম। আমার পরনে ছিল দুটুকরো সাদা কাফন, হাতে সোনালি কাবিন। আমি জেলে যাবার আগে তিনি আমাকে টেলিফোন করেছিলেন, আশিস তোর কবিতা নিয়ে কথা বলবো। আমি যাইনি কারণ ছন্দের আড়ালে আমি যে ছদ্মবেশ ধারণ করি সে আল খাল্লার বোতাম তিনি খুলে ফেলবেন। আমি জানতাম আমি নদীর সাথে নারীর, শাকম্ভরী বাংলাদেশের সাথে আমার মায়ের যে উপমা স্থাপন করেছিলাম, তিনি তসবি ঘোরাতে ঘোরাতে তাতে ফুঁ দিলে মিকাইলের মুখ হয়ে যাবে। ভয়ে আমি যাইনি। আজ যখন তার কবর দেখতে যাবার সময় যোগ্য পোশাক খুঁজছিলাম, হঠাৎ মনে হলো চিত্রিত শার্ট, সবুজে পাতলুন আর আমার বাহারে জুতোয় তিনি পানের পিক ছিটিয়ে দেবেন। ফররুখের সামনে দাঁড়াবার মতো কোনো পোশাক আমার আলমারিতে ছিল না। আলনার জামা কাপড় শ্মশান থেকে কুড়িয়ে আনা মরার আধ পোড়া আচ্ছাদনের মতো দুর্গন্ধ ছড়াতে লাগলো। একবার ভাবলাম আমি ন্যাংটো হয়েই সেখানে যাই না কেন। ফররুখ ভাই তো আমাকে একটা ল্যাংটা শিশু বলেই জানতেন। আবার ভাবলাম নিস্তব্ধ কবরগাহে নিমজ্জমান চাঁদকে তিনি যদি আমার নগ্নতা দেখিয়ে দেন, আমি কোথায় পালাবো? আমি নিয়ম কানুন মানি না, কিন্তু ব্যবসা কবিতার জন্যে তিনি যদি আমাকে নিসর্গরাজের সামনে বেয়াদব বলে গালি দেন, আমি সইতে পারবো না। শেষে আমি কাফনই পড়ে নিলাম। 1975 সালে বাংলাদেশের যেসব লোক ঘরে কবরের কাপড় কিনে রেখেছেন, আমি তাদেরই একজন। আমি যখন তার কবরে আমার উপস্থিতি ঘোষণা করে লাব্বায়েকে লাব্বায়েকে বলে উঠে দাঁড়ালাম, ঠিক তখনই তার কবর থেকে একটা মস্ত বড় শেয়াল লাফিয়ে সরে গেল। কবি বেনজিরের বাড়ির পাশ দিয়ে শেয়ালটা পালিয়ে যাচ্ছে। মনে হলো শেয়ালটাকে আমি চিনি, আগে কোথাও দেখে থাকবো। একবার বিদ্যাপতির স্মৃতি মন্দিরে অনেকগুলো শেয়াল দেখেছিলাম, এ শেয়ালটা সেখানে ছিল না। আমি লালন শাহের মাজারে এক মারফতির উৎসব শেষে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে দুটি শেয়াল আমার দেহ শুঁকছিল। এ শেয়ালটা সেখানেও ছিল না। তবে শেয়ালটাকে আমি কোথায় দেখেছি কিছুতেই মনে পড়ছে না। কবরের কাছে একটা কালো গাছের দিকে চোখে পড়তেই আমার স্মৃতির ওপর বিদ্যুৎ বইল। হ্যাঁ, 75-এর এক চিত্র প্রদর্শনীতে এই শেয়ালটাকে আমি দেখেছিলাম। কামরুলের কালো শিল্পের মধ্যে এই ধূর্ত লেজ উঁচিয়েছিল সেই কুটিল চোখ আর লোভাতুর মুখচ্ছবি আমার চেনা। আমি ফররুখের কবর পেছনে রেখে একটা কালো শেয়ালকে তাড়াতে তাড়াতে বাংলাদেশের মানচিত্রের উপর দিয়ে আমার কাফন নিয়ে দৌড়াতে লাগলাম। কবিতা প্রহরান্তের পাশ ফেরা। কবি আল মাহমুদ। পাঠে মনিরুজ্জামান প্রমুখ। আমি নৈশব্দের জন্য অপেক্ষা করতে করতে বালিশের ওপর কাত হয়ে এ শহরের সর্বশেষ নিভু নিভু শব্দের মিলিয়ে যাওয়া তরঙ্গ রক্তের ভেতর অনুভব করি। এমনকি শব্দের ফেটে যাওয়া বুদবুদগুলিও বুঝি আমার কর্ণকুহরে প্রবেশ করে। স্নায়ুতন্ত্রীতে বেজে ওঠে ঢাকা শহরের প্রতিটি প্রহারান্তের পাশে ফেরা। একটা বিনিদ্র পাগলের পেছনে খেঁকিয়ে ডাকছে একপাল কুকুর, আর চিরজাগরুক রাজনীতির পোস্টার সেঁটে দিচ্ছে আগামী হরতালের। নৈশব্দের জন্য অপেক্ষা মানে তো অভ্যস্ত আওয়াজ থেকে, দিনের ঘর ঘর থেকে রাত্রির শিশের জন্য বসে থাকা। দিনের কোলাহল তো মানুষের শরীরের মতো অনবরত শব্দের হাত পা নড়ছে, যেমন সকালবেলা মিহি শব্দে কসাইরা মাংসের চাঙড় ফালা ফালা করে ফেলে, আর আমাদের কানে বাজে মাংস লোহার সম্মিলিত আর্তরব। কে কাকে কাটছে? রক্তের ফোঁটারা
আমিষ লোভী আমার নামে কি যেন নালিশ করতে থাকে। নালিশ করছে কাকে? এই তো আমার পাশেই পালঙ্কে একটি নালিশহীন মুখ ঘুমিয়ে। এই ঘুমন্ত নারীর মুখের সাথে আমি কার তুলনা দেব? উপমার সব উপাদানকে তুচ্ছ করে তার নিঃশ্বাস পড়ছে, কাঁপছে বুক, ভ্রুরেখা কুঞ্চিত হচ্ছে। তার নাক ফুলে কে উৎকীর্ণ করে দিয়েছে একটি ঘাস ফুল, যে অতীত রাজ্য থেকে সে এ শহরে বাস করতে এসেছে। এই অলংকার বিন্দুটি সেই শিশির ভেজা প্রান্তরেরই টল টলায়মান অশ্রুজল, যা কোনোদিন শুকাবে না। এই শহরের কত খড় রৌদ্রকে এই মুখ শোষণ করে নিয়েছে। গ্যাসের নীলাভ শিখা লাহন করেছে তার সর্বাঙ্গ। নিজেকে বিদীর্ণ করে সে পৃথিবীকে দিয়েছে শিশুর কলরব, আর পর্দার ফাঁক দিয়ে দুটি কালো চোখ মেলে দেখেছে টেবিলে উবুড় হয়ে পড়া এক ধনির বিদ্যুৎ। কবিতার জন্মরীতির সাক্ষ্য দিতে কেউ তাকে ডাকবে না জেনেও কি তৃপ্তি নিয়ে সে ঘুমোতে পারে? আমি তো পারি না। আমি ততক্ষণ তাকে পাহারা দেব যতক্ষণ আমার গর্দানের মূল শিরার কাছে থেকে আমার প্রভু আমার প্রার্থনার জবাব দেবেন। কারণ আমি জানি শতাব্দীর এই শেষ পাদে প্রেম শব্দটিকে বেআব্রু করতে যারা টেবিল চাপড়াচ্ছে, তাদের আগ্নেয়াস্ত্রের সামনে দাঁড়াতে পারে এমন দল বা প্রতিরোধ বাহিনী নেই। নেই সেই যৌবন যে লুণ্ঠন ও লোভের বশবর্তী নয়। নেই সেই শিক্ষক যিনি সৌন্দর্যের পক্ষে দাঁড়িয়ে অন্তত একবার বিদ্রূপে বিদ্ধ হবেন। আজ বারবার মনে পড়ছে, আমি তো অস্ত্র চালনা জানতাম, লক্ষ্যভেদ জানতাম। ঘৃণা ও ঈর্ষার আগুনে বয়োজ্যেষ্ঠরা আমার হাত সেঁকে শক্ত করে দিয়েছিলেন। মসজিদের মিনারগুলো আমাকে শিখিয়েছিল দৃঢ়তা। আমি কেন তবে নৈশব্দের জন্য রাতে জেগে পৃথিবী পাহারা দেব? না, আক্রমণ করো প্রেমের শত্রুদের, নালিশহীন মুখের শত্রুদের। দেখো ওই নাকফুলটির ওপর ঘামের বিন্দুগুলো একটি রেখা হয়ে নামছে, যেন একটি উপত্যকা বেয়ে এইমাত্র নেমে এলো নদী। আমি তার মুখের ওপর স্রোতস্বিনী জলের জানু অবলোকন করি আর ভাবি, আমি পৃথিবীতে এসেছি সৌন্দর্যের দেনা শোধ করব বলে। পৃথিবীর সমস্ত অস্ত্রবিদ্যার কসম, কুৎসিতের জানুসন্ধিতে কুৎসাভেদী বারুদকে আমি প্রজ্বলিত করব। আমার শব্দ অতিক্রম করবে তাদের হৃৎপিণ্ড, আমার উপমা উৎপাটন করবে তাদের ঈগল চক্ষু বিদ্বেষ। তাদের কবরের মতো নাস্তিকের নিস্তব্ধতায় আমি বইয়ে দেব প্রার্থনার ঘূর্ণিঝড়। আমার নিঃশ্বাসে সবুজ হয়ে উঠবে বাংলাদেশের প্রান্তর, পৃথিবীর শস্যক্ষেত্র। কবিতা এক সুহাসিনী বনের জন্য, কবি আল মাহমুদ, পাঠে মনিরুজ্জামান প্রমুখ। মাঝে মাঝে অদ্ভুত সবে ঘটনা ঘটে, অদ্ভুত সেই বিস্ময়ের স্ফুলিঙ্গে আমার ভেতরের বাতিটা সহসা জ্বলে উঠলে আমি কত মুখ দেখতে পাই, কত ইতিহাস, কত ঘুঁটে কুড়ানি ভয়ে বিস্ময়ে সম্রাজ্ঞীর পালঙ্কে উঠে মূর্ছা যায়। আর দুর্ভাগ্যের নৌকোয় পারানির কড়ি সত্যে না পেরে রাজার ঝিয়ারি নিলামের হাঁক শোনে। অদ্ভুত নয় কি? গতকাল তেমনি এক বিস্ময়ের মুখোমুখি হয়েছিলাম আমি। বিস্ময় বিদ্যুতের ঝলকানির পর অন্ধকারের ঝাঁপ ফেলার মতো কবির কামরায় আবির্ভূত হলো সে। কালো, সুন্দরী, দীর্ঘাঙ্গী আর উদ্দামকেশী এক কন্যা। বাহুলতায় সোনার পৈচি, কণ্ঠহারে কনকের কম্পিত বিদ্যুৎ, অরঞ্জিত নখ দর্পণে তার অদম্য স্বাস্থ্যের দ্যুতি বিচ্ছুরিত। যখন হাসল মনে হলো অমিত্র দেশের বাঁধ ভেঙে অকস্মাৎ নেমে এসেছে পদ্মা কীর্তিনাশা নদী আমার। ওই তো বিক্রমপুরের পাশ দিয়ে ইলিশের নাওগুলো পাল উড়িয়ে দিয়েছে, কিংবা ঢাকা জাদুঘরের আরক্ষার তোরণে পেরিয়ে হেঁটে চলে এসেছে পাল যুগের এক মায়া মারিছি, জীবন্ত জ্বলন্ত যৌবনময়ী। যেন কোনো বাঙালি
দিগ বিজয়ী ধীরাজের গন্ধবাড়ি সিঞ্চন স্নাতা অপাপ বিদ্যা কৃষ্ণা কুমারী। যখন সে ডাক দিল ভাই বলে, আমার হৃদয় রন্ধ্রের প্রথম অমঙ্গল। এক শয়তান রক্ত সঞ্চালনের মহাধমনী ছেড়ে ডানা মেলে পালালো। যখন সে ক্রমাগত ডাকলো ভাই ভাই ভাই, মনে হলো বাংলার আকাশে জুড়ে মালার মতো উড়ে যাচ্ছে হাঁসেরা, যেন বালি হাঁসের বোনেরা দল বেঁধে নামলো মেদির হাওর। শামুকের মাংসের পাশে জমে থাকা নির্মল বাড়ির জন্য তৃষ্ণার্ত, শৈবালের দামে চঞ্চু ডুবিয়ে যারা তুলে আনে আহার্য। পরিশ্রান্ত কিন্তু কল হাস্যমুখর আমার হ্রদ বিহারিণী ভগ্নীরা, কমল সরসিতে যেন খসে যাওয়া পদ্মের পাঁপড়ির ঢেউয়েরা। কৃষ্ণ সে, কিন্তু আমার দেশ তা যত কালোই হোক, ক্যাশ দামে কি উদ্দাম আর রুক্ষ সে হোক, তবুও উত্তর বাংলার গুল্মের মতোই সে পানির পিয়াসী। বৃষ্টি প্রার্থিনী দেশ আমার, কি শীতল পয়ধরা সে, তবু এই পর্বত ও পাথরহীন প্রান্তরে তার উপত্যকায় তো শত সন্তানের আশ্রয়, তার বক্ষস্থল বিপ্লবের ধাত্রী।